আজকের ইউনাইটেড আদর্শ কলেজ গোগা সারসা যশোর অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, বাংলা প্রভাষক। আমার ছেলেমেয়েরা আমি আশা করব আমার ক্লাস অনুসরণ করবে। আজকে আমার আলোচ্য বিষয় কবি সুফিয়া কামাল রচিত কবিতা তাহারে পড়ে মনে। কবি সুফিয়া কামাল বাংলা সাহিত্যের মহিলা কবিদের ভেতরে অন্যতম প্রধান। সুফিয়া কামাল লেখাপড়ার তেমন কোনো সুযোগ পাননি। সেই সময় বলতে এখানে 1911 সালে যার জন্ম বরিশালে, সেই সময় মেয়েদের লেখাপড়ার তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। নারীরা ছিল গৃহবন্দী, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি তেমন পান নাই, বঞ্চিত ছিলেন। পারিবারিক সূত্রে লেখাপড়া করে তিনি যতটুকু এগিয়েছিলেন, পৃথিবীটাকে, সমাজটাকে, পরিবেশটাকে যেভাবে উপলব্ধি করেছিলেন, সেগুলো তিনি তার লেখনীতে তুলে ধরেছেন। সুফিয়া কামাল নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত হিসাবে আমরা তাকে জানি। নারীদেরকে সেই সময় শুধু লেখাপড়া নয়, গৃহবন্দী রাখা হতো, তাদেরকে কোনো কাজে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। তারা সেই সময়কার আমাদের ভেতরে একটা ইসলামী চিন্তা চেতনা সমাজে, আসলে ইসলামের যে দিকটা আছে নারীকে গৃহবন্দী রাখা নয়, এই জিনিসটা লেখিকা শিখিয়েছেন। ইসলাম নারীকে যে স্বাধীনতা দিয়েছেন, তার নামে আমাদের কিছু মানুষ আছে, তারা ইসলাম সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা জানে না বা ভালো কিছু জানে না। ইসলাম নারীকে সকল কাজেই অংশগ্রহণের সুযোগ দিয়েছে, তারও একটা সিস্টেম আছে, তারও একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, তাহলে নারীরা সকল জায়গায় যে অংশগ্রহণ করতে পারবে, সকল জায়গায় তাদের জায়গা করে নিতে পারবে, তারা যে আমাদের পুরুষের সহায়ক হবে, এইটা বুঝিয়েছেন কবি সুফিয়া কামাল। নারীকে আমরা সবসময় তাদের নারী সুলভ দৃষ্টিতে দেখি। তাদেরকে আমাদের দেখতে হবে আমাদেরই অঙ্গ এবং অংশ। যেমন ওই অর্ধাঙ্গী প্রবন্ধ পড়লে আমরা বুঝতে পারি, তাদেরকে অর্ধাঙ্গিনী না বলে আমরা তাদেরকে অর্ধাঙ্গী বলবো। আমরা যেসব কাজ করব, প্রত্যেকটা কাজে তারা আমাদের সহযোগিতা করবে। এই ছিল সুফিয়া কামালের লেখার মূল সুর। কবি নজরুল ইসলামও নারীদের নিয়ে অনেক লেখালেখি করেছেন। নারীদেরকে আমরা যে জায়গায় স্থান দিয়েছি, সমাজের সবচেয়ে নিচু স্তরে, সেখান থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন কবি নজরুল ইসলামও।
তাই তিনি বলেছিলেন, পৃথিবী যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমরা যে কাজগুলো করি, আমাদের এই কাজের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নারীরা কিন্তু সহযোগিতা করেন, এটা আমরা অস্বীকার করতে পারবো না। যাক, সেই নারীদেরকে নিয়ে আমরা যাতে সকল জায়গায় চলাফেরা করতে পারি, আমাদের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে পারি, তাদের অবদান ভোলার নয়। তাদেরকে নিয়ে আমরা চলব, সকল কাজে আমাদেরকে তারা সহযোগিতা করবে, তাদের কাজে আমরা সহযোগিতা করব, তাহলে আমরা কিন্তু এগিয়ে যাব। কবি সুফিয়া কামাল তাহার এই পড়ে মনে কবিতার ভেতরে তিনি কিন্তু খুব ভালো মন মানসিকতা, খুব হাস্যোজ্জ্বল মুখ, আনন্দঘন মুহূর্ত, এসবগুলো তিনি তার এই কবিতার ভেতরে দেখাননি। কবি এখানে দেখিয়েছেন বেদনা। আমরা কবিতা পড়লে বুঝতে পারি, ঋতুরাজ বসন্ত যখন আসে তখন সকল জীব কুল বলতে সকলেই যেন নতুন প্রাণ খুঁজে পায়। তাই উদ্ভিদ বলি বা জীবজন্তু বলি বা মানুষ বলি, সবাই কিন্তু নতুন একটা প্রাণ খুঁজে পায়। কিন্তু কবি সুফিয়া কামাল ঋতুরাজ বসন্তকে নিয়ে তার মনের ভিতরে তেমন কোনো ইফেক্ট বা প্রতিক্রিয়া ফেলতে পারেনি। কারণ কবি বারবার এখানে শীত ঋতুর কথা উল্লেখ করেছেন। শীতের জরাজীর্ণতা কাটিয়ে উঠে কবি বসন্তকে বরণ করতে নিতে পারে নাই। তাই কবিতার ভিতরে শেষাঙ্গে আমরা দেখতে পাব, কবি বলেছেন, কোহেলি উত্তরি তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি এখানে শীত ঋতুর যে জরাজীর্ণতা, শীত ঋতু এসে যে প্রকৃতিকে নিঃস্ব করে রেখে গেছে, প্রকৃতির যে একটা সবুজের সমারোহ, সবুজায়ন ছিল, সেটা শীত ঋতু এসে অনেকটা খর্ব করে গেছে, নষ্ট করে গিয়েছে। তাই এই প্রকৃতির জরাজীর্ণতা কাটিয়ে উঠে বসন্তের আগমন মুহূর্তে প্রকৃতি যে সুন্দর নবসাজে সজ্জিত হয়েছে, আবার গাছে নব নব কিশালায় জন্মগ্রহণ করেছে, নতুন নতুন ফুল গজিয়েছে, আমের ফুল, লেবুর ফুল, কিন্তু কবিকে এগুলো সাড়া দিতে পারে নাই। কবির বারবার সব সময় মনে পড়ে সেই শীত ঋতুর কথা, বিরহ বেদনা। আমরা যদি কবিতার অন্তর্নিহিত তাৎপর্যের ভেতরে যাই, তাহলে দেখব, আমরা একটা ভাষায় বলি যে কবির বেদনা বিধুর হৃদয় হলো কবিতার জন্মভূমি। এখানে সেটাই এই কবিতার ভেতরে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। কারণ এই কবিতাটি প্রকাশিত হয় 1935 সালে, আর কবি তার স্বামী সৈয়দ নিয়াল হোসেন তাকে হারায় 1932 সালে। কবি এই যে স্বামী হারানোর বেদনা কবি ভুলতে পারছে না। তার যে স্বামী, তার সাহিত্য সাধনায় বহু উৎসাহ উদ্দীপনা কবিকে দিতেন।
সুফিয়া কামাল যে এত সাহিত্য লিখে গেছেন, তার নেপথ্যে তার স্বামী সৈয়দ নেয়াল হোসেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। শুধু তাই নয়, মানুষের জীবন সঙ্গী হারানোর পরে একাকিত্ব, এই একাকিত্ব মানুষের গভীর বিরহ বেদনা জাগায়। এই বিরহ বেদনার যে সুর, যে মর্ম, যে ব্যথা, এই ব্যথার গভীরতা থেকে কবি বসন্তকে দেখে উঠে আসতে পারে নাই, যার কারণে এই কবিতার ভেতরে আমরা দেখব একটা নাটকীয় সংলাপ নির্ভর জাতীয় ডায়লগ আছে। যেমন পাঠক বারবার বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দোয়ার গেছে খুলি। তাই আমরা কবিতার থেকেই বুঝতে পারি কবি কিন্তু বসন্ত যে এ ধরায় এসেছে কবির কিন্তু খেয়াল নাই। তাই কবি তখন তার ভক্তের কাছে, তার সেই কথকের কাছে জিজ্ঞাসা করছে, দক্ষিণ দোয়ার গেছে কি খুলি? কবি এখানে খেয়াল রাখে নাই, কারণ কবির ভেতরে গভীর এক বেদনা কাজ করছে, তার স্বামী হারানোর বেদনা। এই স্বামী হারানোর বেদনা কবিকে কবিতার ভেতরে উজ্জীবিত করতে পারে নাই। তাই কবি বারবার শীত ঋতুকে মনে করছেন তার এই কবিতার ভেতরে। শীত ঋতু প্রকৃতিকে নিঃস্ব, একেবারে নির্মম করে ফেলে। আমরা দেখেছি যখন শীতকাল আসে তখন কিন্তু গাছে গাছে কোনো পাতা থাকে না, সারা মাঠ তাকিয়ে দেখবো যে খাখা করছে, সেখানে কোনো সবুজায়ন নেই। পাল যখন আমরা কি বলা যায়, নদী নালা পুকুর পুষ্করণী এগুলো সব শুকিয়ে যায় শীতে। এই শীতের জরাজীর্ণতা প্রকৃতিকে নিঃস্ব করে ফেলে। এই নিঃস্বতা, এই নিঃসঙ্গতা, এই জরাজীর্ণতা কবি এই কবিতার ভেতরে ভুলতে পারেননি। তাই তিনি বারবার এই কবিতার ভিতরে বলেছেন, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমায়, শুনি নাই রাখিনি সন্ধান। কিন্তু আমরা জানি প্রকৃতি কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আসে। কে তাকে দেখলো, কে তাকে স্মরণ করলো, কে তাকে উপঢৌকন দিল, কে তাকে বরণ করে নিল, এগুলো কিন্তু প্রকৃতি কখনো মনে করে না। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এ জীবন একটাই, জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা জীবনে থাকবে। জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা পরিহার করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাই কবি আজকে আমরা দেখতে পাবো, আমরা অনেকেই ভাবি যে কবির যদি ওই স্বামী না মারা যেতেন তাহলে আমরা কবির কাছ থেকে এত সুন্দর কবিতা উপহার পেতাম না। এটাই কিন্তু আমরা বাস্তবেই সত্যি, এটাই কিন্তু সত্যি। আজকের হারানোর কারণে আমরা আজকে পেয়েছি। তাই বলা যায় যে বড় কিছু পেতে হলে কিছু হারাতে হয়। কবি আজকে তার স্বামীকে হারানোর যে বেদনা পেয়েছেন, সেই বেদনার মর্মবাণী বা মূল সুর বলা যায় এই তাহারে পড়ে মনে কবিতা। এই কবিতার ভেতরে আমরা এগুলো খুঁজে পাই। যাক, আজকের কবিতার এই মূল সুর এটুকু আমরা উপলব্ধি করলাম। আগামী ক্লাসে আমরা আরও
সুন্দর আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।